নমস্কার, জনতার দরবার নিয়ে আমি অতনু রয়েছি আজ আপনাদের সঙ্গে। জনতার দরবারে আজ অবশ্যই এই কার্যত লকডাউন নিয়ে কথা হবে। গত 24 ঘন্টার হিসেব যদি আমরা দেখি তাহলে আমাদের রাজ্যে সংক্রমণ কিছুটা স্বস্তি দিয়েছে, কিন্তু মৃতের সংখ্যা স্বস্তি দেয়নি। গত 24 ঘন্টায় 144 জনের মৃত্যু হয়েছে। এই যে কার্যত লকডাউন, এই কার্যত লকডাউন কিসের ইঙ্গিত? এর পিছনে কি রাজনীতি রয়েছে? রাজনৈতিক যারা রাজনীতি নিয়ে কথা বলেন তারা কি বলছেন, মানুষ কি বলছে শোনাবো চিকিৎসকরা কি বলছেন। আমার সঙ্গে জনতার দরবারে যারা রয়েছেন একটু আলাপ করে দিতে চাইবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল মুখপাত্র বিশ্বজিৎ দেব, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সন্ময় বন্দ্যোপাধ্যায়, এবং আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন জাতীয় শিশু স্বাস্থ্য মিশনের জাতীয় উপদেষ্টা অরুণ সিং, এবং আমার সঙ্গে রয়েছেন ডক্টর জয়দীপ ঘোষ, তিনি আমার সঙ্গে রয়েছেন। সবার সঙ্গে কথা বলবো, চিকিৎসকদের সঙ্গে কথা বলবো এবং রাজনৈতিক নেতা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো। তবে তার আগে প্রথমে একবার দেখে নিতে চাইবো যে আজ রাজ্য কোন সিদ্ধান্ত ঘোষণা করলো। আগামীকাল থেকে আগামী 15 দিন কিভাবে কাটাবেন রাজ্যবাসী, দেখুন। সকাল 7টা থেকে 10টা অবধি শুধুমাত্র বাজার হাট খোলা থাকবে, এছাড়া অন্য সময় বাজার হাট খুলে রাখা যাবে না। রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, দৈনিক সংক্রমণ 21,000 ছুঁই, বাড়ছে মৃত্যুও। এই পরিস্থিতিতে সংক্রমণের লাগাম পড়াতে কার্যত লকডাউনের পথে হাঁটল নবান্ন। রাজ্য সরকার স্থির করেছেন যে আগামীকাল রবিবার ভোর 6টা থেকে 30শে মে 2021 এক পক্ষকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সকল স্কুল, কলেজ, পলিটেকনিক, ITI, অঙ্গনওয়াড়ি সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। ব্যতিক্রম শুধু হবে এমার্জেন্সি এবং এসেনশিয়াল সার্ভিসেস সংক্রান্ত অফিস প্রতিষ্ঠানগুলি। রবিবার সকাল থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন, মেট্রো, বাস, ফেরি পরিষেবা সহ সব ধরনের গণপরিবহন। বন্ধ থাকবে সরকারি বেসরকারি অফিস, স্কুল, কলেজ, শিল্প, কলকারখানা, উৎপাদন কেন্দ্র, সাংস্কৃতিক, ধর্মীয়, রাজনৈতিক সব ধরনের জমায়েত। আগের মতোই বন্ধ থাকছে জিম, সুইমিং পুল, মার্কেট, মল, রেস্তোরাঁ। আগে সকালে ও বিকেলে বাজার খোলা থাকতো, এখন থেকে শুধুমাত্র সকাল 7টা থেকে 10টা পর্যন্ত বাজার খোলা থাকবে। ছাড় শুধুমাত্র জরুরি পরিষেবায়। স্বাস্থ্য, পশু স্বাস্থ্য, আইন শৃঙ্খলা, আদালত, সমাজ কল্যাণ, জেল, বিদ্যুৎ, পানীয় জল, টেলিকম, ইন্টারনেট, সংবাদ মাধ্যম, অগ্নি নির্বাপন, বিপর্যয় মোকাবিলা, স্যানিটেশন, সিওয়ারেজ এবং সৎকারমূলক কাজকর্ম ব্যতিক্রম। নয়া নির্দেশিকা অনুযায়ী সকাল 7টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকবে মুদির দোকান, সবজি, ফল, দুধ, মাংস, ডিমের দোকান। মিষ্টির দোকান খোলা থাকবে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত। খোলা থাকবে ওষুধ ও চশমার দোকান। চালু থাকবে ATM, ই-কমার্স ও হোম ডেলিভারি। ব্যাংক খোলা থাকবে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত। চা বাগানে 50% কর্মী নিয়ে কাজ চলবে। জুট মিল চলবে 30% কর্মী নিয়ে। বিয়ের অনুষ্ঠানের ক্ষেত্রে সর্বাধিক 50 জন অতিথি এবং সৎকারে 20 জনের উপস্থিতিতে ছাড় দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া রাত 9টা থেকে ভোর 5টা পর্যন্ত পথে বেরোনোয় নিষেধাজ্ঞা জারি প্রশাসনের। রাত্রি 9টা থেকে ভোর 5টা বিশেষত সকল আউটডোর মুভমেন্ট, সকল আউটডোর অ্যাক্টিভিটি ব্যতিক্রমী জরুরি ক্ষেত্র ছাড়া যেন অবশ্য বন্ধ থাকে। ऐसी कुछ स्टेट्स है जहां पर हम केसेस में एक इंक्रीजिंग ट्रेंड कंटिन्यूड बेसिस पर नोट कर रहे हैं, जिसका तात्पर्य यह है कि उन स्टेट्स में केसेस को कंट्रोल करने के लिए उतने ही अधिक एफर्ट्स करने की जरूरत है, जिसमें मुख्यतः तमिलनाडु, आंध्र प्रदेश, उड़ीसा, वेस्ट बंगाल, पंजाब, असम और हिमाचल जैसी स्टेट्स हैं। Vaccination centers will be kept open. We have to manage our transport. অনেকেরই প্রাইভেট ট্রান্সপোর্ট আছে, অনেকেই প্রাইভেট ট্রান্সপোর্ট শেয়ার করেন, অনেকেই আমরা বিভিন্ন ভাবে শহরে হাঁটা চলা, সাইকেল নানাভাবে করি। সরকারি বিধিনিষেধ অমান্য করলে কড়া ব্যবস্থা নিতে পারবে পুলিশ, স্পষ্ট জানালো নবান্ন।
ক্যামেরায় অরবিন্দ প্রসাদ ও জ্যোতির্ময় বসুর সঙ্গে অনুপ চক্রবর্তী, আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। কোন কোন পরিষেবা বন্ধ থাকবে এবং কোন কোন পরিষেবা কখন কিভাবে খোলা থাকবে আগামী 1 ঘন্টা জনতার দরবারে আপনারা স্ক্রিনে তা দেখতে পাবেন। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অরুণ সিং রয়েছেন। স্যার, প্রথমে আপনার থেকে জানতে চাইব কিভাবে দেখছেন রাজ্যের এই সিদ্ধান্ত? এখন একটা গভর্নমেন্ট যখন একটা সিদ্ধান্ত নেয় আমার কিছু বলার নেই। আশা করি সেই সিদ্ধান্তটা গভর্নমেন্ট সব দিক দিয়ে ভেবে করেছে, কিন্তু একজন সাধারণ মানুষ হিসাবে, একজন ডাক্তার হিসাবে আমি সিদ্ধান্তকে প্রশ্ন না করেও আমার যে কনসার্ন, আমার যে দুশ্চিন্তা, সেটা হচ্ছে যে অনেক মানুষ তার ডে টু ডে লেবার হিসাবে উপার্জন করেন আমাদের দেশে। আগেরবার লকডাউনে দীর্ঘদিন ধরে তাদের নানা রকম সমস্যা হয়েছিল। তাদের ছেলে মেয়েদেরও শুধু সুস্থ নয়, বাঁচার জন্যে ধরুন যারা হকার আছেন বা যারা রিক্সা চালান, এদের অনেক রকম এমন প্রফেশন আছে যেখানে ঠিক মাইনেটা থাকে না, রোজ হচ্ছে তাকে রোজগারটা করতে হয় এবং সেই রোজগারের উপরে সংসার চলে। অনেকেরই বাড়িতে রান্না হয় না, রাস্তা থেকে তারা কিছু কিনে খান, সেভাবে তাদের সংসার চলে। এখন একজন ডাক্তার হিসাবে আমার দুশ্চিন্তা দুজনকে নিয়ে। একটা হচ্ছে যে শিশুরা, তাদের এই দীর্ঘ লাস্ট বছর যে লকডাউন হলো তার দীর্ঘমেয়াদী সাইকোলজিক্যাল ট্রমা হওয়ার একটা খুব বড় সম্ভাবনা রয়েছে। 2 নম্বর হচ্ছে যখনই আমরা লকডাউন করি অনেকগুলো ডিজিজ, তার জন্য চিকিৎসায় আমরা যাই না। কোভিড একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, যদি আপনার কোমরবিডিটি হয়, অর্থাৎ আপনি কোভিড ছাড়া অন্য কোনো রোগের যদি অলরেডি আপনি ভুগছেন, সে ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, সেগুলো যদি সঠিক চিকিৎসা না ঘটে তাহলে কোভিড হলে বাঁচার সম্ভাবনাটা কমে যায়। আশা করি সরকার এই দিকটাও ভাববেন বা ভেবে রেখেছে। তাছাড়া হচ্ছে যে রুটিন ভ্যাকসিনেশন বা যে রুটিন অ্যাক্টিভিটি, আমি শুনলাম আঙ্গনওয়াড়িও বন্ধ করছেন। আমি জানি না, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ব্যাপার হয়ে গেল। কিছুদিন শুরু হলো, আবার হয়ে গেল। স্কুল কলেজ তো প্রায় আজকে 1.5 বছর বন্ধ। এই সবগুলো নিয়ে শিশুদের ওপরে, ছাত্রদের ওপরে, আমাদের ইকোনমির ওপরে সেটার কতটা ক্ষতি, আর লকডাউন করে কতটাই আমি এই ভাইরাসকে বক্সাবন্দি করতে পারবো, এই রোগটাকে ছড়াতে পারবো, সেটা তো একটা বিতর্কের প্রশ্ন আছে, সেটা ভাবনা চিন্তার প্রশ্ন আছে ঠিকই, যে কতটা ক্ষতি আর কতটা আমার ভালো হবে। সাধারণত লকডাউন করা হয় প্রিপারেশনের জন্য, যে আমার ইমিডিয়েটলি এতগুলো রোগীর জন্য বেড নেই, এটা নেই, একটু লকডাউন করে আমি প্রিপারেশনের সময় নিই। যদি লকডাউন দীর্ঘমেয়াদী হয়ে যায় তাহলে বাকি সমস্ত চিকিৎসা, এরকম তো নয় কোভিডের শুধু কোভিড সমস্যাই রয়েছে, অন্য সমস্যা তো রয়েছে। মা হচ্ছে বাচ্চাকে জন্ম দেবে, সেটাও তো একটা বিষয়। এখন এরকম অনেক রকম অ্যাক্টিভিটি থাকে যেখানে মানুষকে বেরোতে হয়। ঠিক সরাসরি ঠিক স্বাস্থ্যের জন্য বলা চলে না, অনেক রকম ছোট ছোট অ্যাক্টিভিটি হয়েছে যারা সংসার চালানো। স্যার, আপনার সঙ্গে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা দিক তুলে ধরেছেন। আমি ডক্টর ঘোষের কাছ থেকে একটু জানতে চাইব। ডক্টর ঘোষ, খুব সত্যি কথা যে হ্যাঁ, একটা সময় কেনার জন্য লকডাউন বা আংশিক লকডাউনের প্রয়োজন হয়ে পড়ে, সেরকম একটা পরিস্থিতির মুখে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। আপনার থেকে শুধু এটুকু জানতে চাইবো যে আজ আমরা যে পরিস্থিতিতে দাঁড়িয়ে রয়েছি, যেভাবে সংক্রমণ বাড়ছে, তাতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে সেই পদক্ষেপ কতটা কার্যকরী, আর এই পদক্ষেপ যদি না নেওয়া হতো তাহলেও কি কোনোভাবে এই এত মানুষ সমস্যায় পড়ছেন কার্যত লকডাউনের জন্য, সেই সমস্যা এড়ানো সম্ভব ছিল? এই জায়গায় না আমরা একটা সত্যি কথা বলতে কি প্রচণ্ড দ্বিধায় ভুগছি। আমি জানি না এই প্রশ্নের উত্তর আমাকে ডিরেক্টলি আমি কিভাবে দিতে পারি। যেটা প্রথমে আমরা দেখেছিলাম, মানে বা এই প্রথম লকডাউনের পরে
27টা দেশ নিয়ে একটা স্টাডি হয়েছিল, সেখানে যেটা দেখা গেছে যে এই লকডাউন হওয়ার আগে, লকডাউনের সময় এবং লকডাউনের পরবর্তীকালে টোটাল নাম্বার অফ কেসের খুব একটা তারতম্য হয়নি, মোরালেস একই রকম রয়ে গেছিল। টোটাল মর্টালিটি রেট, কতজন মানুষ অসুখে মারা গেছেন, সেটাও অলমোস্ট লকডাউনের আগে, লকডাউনের মধ্যে এবং লকডাউনের 15 দিন পর পর্যন্ত দুটোর এফেক্টই সমান পাওয়া গেছিল। কিন্তু লকডাউন একটা এক্সট্রা অ্যাডেড অ্যাডভান্টেজের উপর দিয়েছিল, যেটা হচ্ছে যে টোটাল গ্রোথ অফ ইনফেক্টেড পিপল, সেটাকে কিন্তু কন্ট্রোল করা সম্ভব হয়েছিল। তো আমার টোটাল নাম্বার অফ কেসেস কমেনি বটে, কিন্তু যে রেট অফ গ্রোথে আগে থেকে বাড়া শুরু হয়েছিল লকডাউনের আগে, সেটাকে খানিকটা কন্ট্রোল করা গেছে। বাট এগেইন অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম শুধু তো আমরা কোভিডে জর্জরিত নই, আমরা তো অনাহারে জর্জরিত, আমরা তো বাকি আরও অসুখ রয়েছে। তো এই সমস্ত কিছু মিলে যদি কোনো কেউ আমাকে বলে যে এক্স্যাক্ট কোনটা হলে ভালো হতো, আমার কাছে সত্যিই তার কোনো উত্তর নেই। কিন্তু আমিও সরকার যেরকম নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটাকে আমি এই মুহূর্তে ডাউট না করে মেনে চলার চেষ্টা করব, মেনে চলতে সবাইকে অনুরোধ করব এবং আশা করব এর যেটুকু ফল পাওয়া দরকার সেটুকু আমরা পাবো। ডক্টর ঘোষ, আপনার সঙ্গে আরো কথা হবে ডক্টর ঘোষ, প্লিজ আমাদের সঙ্গে থাকুন। তবে একটা দিক যেমন এরকম যে সংক্রমণ থেকে বাঁচতে গেলে, করোনার শিকল ছিঁড়তে গেলে লকডাউন বা কার্যত লকডাউনের মতো একটা পরিস্থিতি তৈরি করতে হবে বলে অনেকে মনে করছেন। পাশাপাশি এটাও ঠিক, এবার কিন্তু গণপরিবহন বন্ধ। তাহলে গণপরিবহনের সঙ্গে যারা রয়েছেন, যারা যুক্ত রয়েছেন বাসের সঙ্গে নিয়মিতভাবে, অটোর সঙ্গে, ট্যাক্সির সঙ্গে, তাদের কি হবে? শুনুন তারা কি বলছেন। যদি বন্ধ হয়ে যায় খাবো কি ভাই? খেতে দেবে কে? কেউ একেবারে ভেঙে পড়লেন কান্নায়। যদি বন্ধ হয়ে যায় আমরা কিভাবে সংসার চালাবো সেটা আমরা নিজেরাই জানি না। তাদের সকলেরই এখন পেট চালানোই দায়। সংক্রমণ ঠেকাতে যে আপাতত ঘুরবে না গণপরিবহনের চাকাও। রাজ্যের অন্তর্বর্তী, রাজ্যের মধ্যেকার লোকাল ট্রেন, মেট্রো রেলওয়ে এবং রাজ্যের মধ্যেকার বাস সার্ভিস এবং লঞ্চ, ফেরি সার্ভিস প্রভৃতি বন্ধ থাকবে সবার জন্য, শুধু এমার্জেন্সি এসেনশিয়াল সার্ভিসের লোকেদের জন্য ছাড়া। এ খবর চাউর হতেই মাথায় হাত পরিবহনের সঙ্গে যুক্ত মানুষগুলির। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই ছবিটা এক। গাড়ি বন্ধ করে যাত্রীদের সমস্যা হবে, পরিবহন যে সংস্থা তারও সমস্যাই হবে। কারণ এরা তো দিন আনে দিন কাজ, যারা গাড়ি বন্ধ করে যা শ্রমিক আছে তারা তো মালিকরা দেখবেন। সকলেই মানছেন লকডাউন প্রয়োজন ছিল, কিন্তু ভাবাচ্ছে পেটের খিদে। আমাদের খেটে খাওয়া মানুষের অসুবিধা, কিছু তো করার নেই, কিন্তু মানতে হবে। অসুখটা ওরকম বলেই হয়তো আমাদের মানতে হবে, কিন্তু খেটে খাওয়া মানুষের মানে ইনকাম তো আর কিছু নেই। আমরা কি করে চলবো বলুন? তো প্রশাসন আমাদের যদি কোনো ব্যবস্থা না করে তো আমরা কাদের বলে চলবো? আমি তো গ্যারেজে কাজ করি, আমার গ্যাসটা বন্ধ হয়ে যাবে, কিন্তু আমরা খাবো কি? আমাদের এখন প্রত্যেকটা গাড়িতে, অনেক গাড়িতে কিস্তি আছে, অনেকের বন্ধন থেকে বা অন্যান্য সংস্থার থেকেও কিস্তি আছে, সেখান থেকে আমাদের অনেকেরই এখন অবস্থা খুবই শোচনীয়। বাস বন্ধ থাকলে আমাদের অবস্থা শেষ, আমরা দিন আনা দিন খাওয়ালো। বন্ধ থাকলে কি স্যালারি পাবেন? না, কোনো বেতন পাবেন না, কোনো বেতন নেই। আমরা আর কি করবো? আমাদেরকে ভিক মাগতে হবে, আর কি করা যাবে? আমাদের তাছাড়া তো আর কোনো উপায় নেই। ফিরছে গত বছরের স্মৃতি, সেই শুনশান রাস্তা, সেই সঙ্গেই ফিরছে পেটের চিন্তা। নিউজ 18 বাংলা। পরিস্থিতি যেখানে গিয়েছে সেখানে খুব স্বাভাবিকভাবে সব রাজনৈতিক দলকে, শাসক বিরোধীকে একযোগে একসঙ্গে এসে দাঁড়িয়ে মোকাবিলা করতে হবে। সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন বিজেপি নেতা, তার সঙ্গে একবার কথা বলবো, তার কাছ থেকে জেনে নিতে চাইবো, যখন সরকার এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন কোভিড আটকানোর জন্য, করোনায় শিকল, সেই শিকল ছেঁড়ার জন্য, তখন আপনি কিভাবে দেখছেন? দেখুন,
করোনার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত কতটা সমাধান হবে সেটা ডাক্তারবাবুরাও সঠিকভাবে বলতে পারছেন না যে লকডাউন সলিউশন কিনা। কিন্তু আমার খালি বারবার একটা জিনিস মনে হচ্ছিল, আপনাকে অতনু মনে করিয়ে দিই, 1 বছর আগে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যখন লকডাউন উইদাউট নোটিস মানে সময় মধ্যবর্তী অবস্থায় না দিয়ে যখন ঘোষণা করেছিলেন, তখন আজকের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু তীব্র বিরোধিতা করেছিলেন। কারণ এবং যুক্তি কি দেখিয়েছিলেন যে শ্রমিকদের, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরার ব্যবস্থা করা, কেন তাদের সময় দেওয়া হলো না। আমার আজকে বারবার এই আচমকা আজকে সকালবেলা এই ঘোষণার পর বারবার মনে হচ্ছিল যে আজকে বাংলার শহরে বিভিন্ন কেন্দ্রে যেখানে যেখানে শ্রমিকরা কাজ করেন বা বিভিন্ন মানুষজন ঠিকাদারি ছোট ছোট কাজকর্মগুলো করেন, তাদের রাজ্য সরকার ঘরে ফেরার সময়টা দিল না কেন? 5 তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী শপথ নিয়েছেন, আজকে রাজনীতি করার দিন নয়, তাও এই প্রশ্নগুলো আসছে বলে বলছি। আজকের দিনে দাঁড়িয়ে 5 তারিখ শপথ নিয়েছেন, 15 তারিখ অ্যানাউন্স করলেন যে আমরা কাল থেকে কমপ্লিট লকডাউনের জন্য যাচ্ছি 15 দিন। কেন সময়টা দিতে পারলেন না? গত 10 দিন যদি করোনার গ্রোথ রেট দেখা যায়, মৃত্যু 130+ থেকেছে, সংক্রমণ 20,000+ থেকেছে, এবং 10 দিন ধরে তার ইন্টারন্যাশনাল গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি যাদের গঠন করেছিলেন বা যাদের স্বাস্থ্য পরামর্শদাতা ছিলেন, তারা কি রাজ্যের মুখ্যমন্ত্রীকে এই পরামর্শটা দেয়নি যে ইমিডিয়েটলি লকডাউনের দিকে যাওয়া দরকার? যদি দিয়ে থাকেন তাহলে সেটা আগাম জানানো হলো না কেন? ঈদের পরবর্তী দিনে দেওয়া হলো, ঠিক আছে, মানলাম, অ্যাকসেপ্টেড, কিন্তু একটু মানুষকে সময় দেওয়া যেত না? এই প্রশ্নটা আমারও মনে আসছে বারবার করে আজকের দিনে। আপনার সঙ্গে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সুজিত দেব, রয়েছেন তৃণমূল মুখপাত্র। আপনার থেকে জানতে চাইবো, একটু কি সময় দেওয়া যেত না? বিরোধীরা এই প্রশ্ন তুলছেন, পাশাপাশি বিরোধীরা এই প্রশ্ন তুলছেন, গত বছর যখন লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশ জুড়ে, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় একটু সময় দেওয়া যেত না এই প্রশ্ন তুলেছিলেন। আজ বিরোধীরাও একই প্রশ্ন তুলছেন, কি বলবেন? না, দেখুন, আজকে যা পরিস্থিতি, এই যে সেকেন্ড ওয়েভ যেটা হয়েছে, এখানে কিন্তু চেনটা ভাঙতে গেলে এটা ছাড়া কোনো রাস্তা ছিল না। আগে মানুষের জীবনটা আগে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আজকে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাধ্য হয়ে পশ্চিমবঙ্গ সরকার কেন এটা করতে হলো? আজকে কেন্দ্রীয় সরকার গত 1 বছর ধরে করোনা পরিস্থিতি মোকাবিলাতে সম্পূর্ণ রকম ব্যর্থ। আজকে বারবার বিজ্ঞানীরা এবং ডাক্তারবাবুরা বারবার বলেছেন যে সেকেন্ড ওয়েভ আসছে, আর আমাদের প্রধানমন্ত্রী উনি ঘুমোচ্ছিলেন, উনি ঘুম থেকে জেগে উঠলেন এই ফেব্রুয়ারি মাসে, উনি বললেন যে করোনা একেবারে কন্ট্রোলড হয়ে গেছে, করোনা আমরা সামলে দিয়েছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বললেন যে আমরা বিনা পয়সায় বাংলার মানুষকে ভ্যাকসিন দিতে চাই, আমরা সে ভ্যাকসিন কিনতে চাই, কিন্তু সে ভ্যাকসিন কিনতে দেওয়া হলো না। আজকে এই করোনা নিয়ে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী ন্যাক্কারজনক ভাবে আজকে রাজনীতি করে গেলেন। এবং শুনবো আপনার কথা, এবং আপনাদের একবার জানিয়ে রাখতে চাইবো, প্রশ্ন আপনারাও করতে পারেন, আপনারাও প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, বিশ্বজিৎ বলুন। বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে এসছেন যে আজকে সম্পূর্ণ দেশে মানুষকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হোক, সেটাও মানা হচ্ছে না। জিএসটি তুলে দেওয়া হোক। বিষয়টা একটু কোথাও নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, সেই জন্য আপনার সঙ্গে এখন কথা বলা যাচ্ছে না। একটু সময় নিচ্ছে, হয়তো ঠিক হয়ে যাবে, খুব দ্রুত আপনার সঙ্গে আবার যোগাযোগ করবো। দর্শক একটু জানিয়ে রাখতে চাইবো যে প্রশ্ন আপনারাও করতে পারেন, জনতার দরবার, প্রশ্ন জনতা করবেন, সেটাই তো স্বাভাবিক। যেমন কিছুক্ষণ আগে একটি প্রশ্ন আমাদের কাছে এসেছে, একজন দর্শক তিনি প্রশ্ন করেছেন, বুম্বা দাস, তার প্রশ্ন, লকডাউন ছাড়া অন্য কোনো রাস্তা কি ছিল না? এই প্রশ্নের উত্তর চিকিৎসকরা হয়তো সবচেয়ে ভালো বলতে পারবেন। ডক্টর অরুণ সিংহ আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। স্যার, লকডাউন ছাড়া অন্য কোনো পথ কি ছিল? যেভাবে সংক্রমণ বাড়ছে দিনের পর দিন এবং কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, জমায়েত হচ্ছে, বিভিন্ন রকম জমায়েত, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই যে কার্যত লকডাউনের মতো একটা সিদ্ধান্ত, এছাড়া অন্য কোনো উপায় ছিল কি? আপনি ওনার প্রশ্নটা খুবই রেলেভেন্ট। 3টে কথা বলি। প্রথমে আমি কেন্দ্রীয় সরকার এবং স্টেট গভর্নমেন্ট দুজনকেই বলবো যে খুব বিনীতভাবে হাত জোড় করে আমি বলছি যে বিষয়টা একটু ভাবতে হবে।
সারা পৃথিবীতে প্রথমবার লকডাউনের কথা হচ্ছে, হঠাৎ এসেছিল, কারো কোনো জানা ছিল না। কিন্তু আজকের তথ্য আছে যে পৃথিবীতে অনেক দেশ আছে যাদের লকডাউন হয়নি, অনেক দেশ ছিল যাদের লকডাউন হয়েছে। লম্বা লকডাউন কোনো দেশেই আমাদের মতন হয়নি, কিন্তু দেখা গেছিল যে লকডাউনে মৃত্যু হারটা খুব একটা চেঞ্জ করেনি, এটা খুব ঠিক। আর কি কি করা যেতে পারে এখানে, কিন্তু সাধারণ যারা শ্রোতা তাদের জন্য বলছি যে আজকে আমি খুব ক্লিয়ার ভাবে বলছি, বিজ্ঞান যা বলছে যে কোনো মৃত্যুই ডাইরেক্টলি করোনার জন্য হয় না, কোনো মৃত্যুই করোনার জন্য হয় না। করোনাকে এত ভয় পাওয়ার কিছু নেই, এর থেকে ঢের বেশি মৃত্যু হয় টিবিতে। 100 জনের করোনা হলে 80 জনের কোনো সিমটমই হয় না, আর যা 20 জনের সিমটম হয় তার মধ্যে 5 জনেরই হচ্ছে ডিস্যাচুরেশন লাগে, অক্সিজেন লাগে, তার 1 থেকে 2 জনের হাসপাতালে ভর্তি হয়। পৃথিবী আরেকটা গবেষণা করা হয়েছে, এবং সেটা শুধু স্টেট গভর্নমেন্টের বিষয় না, এটা বলাটা ঠিক হবে না, গোটা দেশের মানুষদের বুঝতে হবে যে দেখা গেছে যদি মৃত্যু ঠেকাতে হয় তাহলে আপনাকে নার্স বাড়াতে হবে। বিখ্যাত একটা স্টাডি করা হয়েছে বিভিন্ন দেশে, যদি 10 লক্ষ পপুলেশনের উপরে, 10 লক্ষ মানুষের পপুলেশনের উপরে যদি 6000-এর বেশি নার্সিং স্টাফ থাকে, তাহলে মৃত্যু হারটা করোনাতে 1/10 হয়ে যায়। আর যদি 3000-এর কম নার্স থাকেন তাহলে সেটা 10 গুণ বেশি মৃত্যু হয়। অর্থাৎ আমি যখন অসুস্থ হব, বেশিরভাগ লোক হাসপাতাল নয়, নার্সিং কেয়ার দরকার, সেটা বাড়িতেও হয়। আমার মনে হয় এখনো সময় আছে, আমাদের ভলান্টিয়ার তৈরি করতে হবে। বেশিরভাগ লোক এই 20%-এর মধ্যে তাদের মনিটর বাড়িতেই করা যায়। সরকার যে ভয়টা পাচ্ছে যে এতগুলো লোককে বেড দিতে পারছে না, অক্সিজেন, সেখানে যেরকম বেঙ্গলের মানুষরা পাড়ায় পাড়ায় পুজো করতে পারে, ঠিক সেভাবে পাড়ায় পাড়ায় কোভিডকে না ভয় মানুষের পেশে যদি মানুষ দাঁড়ায়, কোন রকম রাজনৈতিক ধর্মীয় বিভেদ ছাড়াই যদি আপনারা পুজোতে যেরকম সবাইকে একসঙ্গে করেন, 4টে বেড করে মনিটর করে, আমার মনে হয় তাতে অনেক বেশি মৃত্যু হার কমবে। কেন, যে পেশেন্টকে আপনি আইসোলেট করে রাখছেন তার কিন্তু নানা রকম শরীরের হরমোন, নানা রকম সেরোটোনিন বলে যে বস্তুগুলো থাকে, তাতে কিন্তু আলটিমেটলি খারাপের দিকেই যায়। ফলে আমি বলবো হ্যাঁ, অনেক উপায় আছে, সে উপায়গুলো কিন্তু মানুষকেও নিতে হবে, এবং আননেসেসারি ভিড় করাটা যাবে না। আমার মনে হয় এটাও একটা কারণ হয় যে আমাদের ধর্মীয় অনুষ্ঠানে এতে আমরা আননেসেসারি ভিড় করি, সেটা প্রোটেক্ট করা উচিত। ঠিক ডক্টর, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। পরিকাঠামোর পরিসর যদি আমরা নিজেরাই বাড়াতে পারি, আমরা নিজেরাই যদি এগিয়ে আসি এবং নিজেরা যদি আরো বেশি সচেতন হই, হয়তো অন্য কোনো পথ খুঁজে পাওয়া সম্ভব হলেও হতে পারত, অন্তত এই কার্যত লকডাউন পরিস্থিতি থেকে বা এই পরিস্থিতির মধ্যে যাওয়ার থেকে। সে বিষয়ে তো প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন জনতা। বেশ কিছু প্রশ্ন আসছে আমাদের কাছে, যারা দেখছেন এই মুহূর্তে জনতার দরবার, সেই সব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করবো আমাদের সঙ্গে যারা রয়েছেন অতিথি তাদের থেকে। বিরতির পর সঙ্গে থাকুন। জনতার দরবার ভার্চুয়ালি প্রশ্ন করবেন দর্শক, জনতা, এবং ভার্চুয়ালি রয়েছেন আমার অতিথিরা আমার সঙ্গে এই মুহূর্তে। বিশ্বজিৎ দেব, তৃণমূল মুখপাত্র, আমাদের সঙ্গে রয়েছেন বিশ্বজিৎ দেব, তার সঙ্গে একবার কথা বলবো। প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে, প্রশ্ন উঠছে যে এই সময় কেন, আরো আগে কেন সিদ্ধান্ত নেওয়া হয়নি? আর সিদ্ধান্ত যখন নেওয়াই হলো, তখন যারা বিপদে পড়তে পারেন তাদের জন্য একটু ভাবনা চিন্তা করে আরেকটু সময় নিয়ে কেন সিদ্ধান্ত নেওয়া হলো না? আপনার কি মনে হয়? না, একটা কঠিন সময়ে এই সিদ্ধান্ত নিতে হয়েছে, এবং 5 তারিখে সরকার শপথ নিয়েছে। শপথ নেওয়ার পর সমস্ত দিক বিবেচনা করে তবেই কিন্তু আজকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং মানুষের স্বার্থেই, মানুষের জীবন বাঁচানোর জন্যই কিন্তু আজকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। কিন্তু আমার একটা প্রশ্ন, যে আজকে এই কোভিড সিচুয়েশনের জন্য কে দায়ী? কেন্দ্রীয় সরকারের আজকে নীতি এবং পলিসি ডিসিশন কি ছিল? আজকে 1 বছর ধরে তারা যে ঘুমোচ্ছিল এই কোভিড নিয়ে, আমার কাছে সেটাই প্রশ্ন, যে বারবার
বিজ্ঞানীরা বারবার ওয়ার্নিং দেওয়ার পর, ডাক্তারবাবুরা বারবার বলে আসছে এবং তা অত্যন্ত ভয়ানক হবে। আমাদের প্রধানমন্ত্রী বলে আসছেন, যা ফেব্রুয়ারি 2021 উনি বলেন, মুখ্যমন্ত্রী আমাদের নেত্রী বারবার বলেছিলেন যে আমরা এই সমস্ত টিকা কিনে নেব এবং যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এই মুহূর্তে এটাই কি একমাত্র পথ ছিল? এটাই কি একমাত্র পথ ছিল? অন্য কোনো পথ কি হতে পারতো না? আমি শুনবো। লকডাউন হ্যাঁ, বলুন। এই ধরনের লকডাউন ছাড়া, এটা তো কমপ্লিট লকডাউন না, কিন্তু এই ধরনের লকডাউন ছাড়া ভ্যাকসিনটা তো অন্তত বিনা পয়সায় সাধারণ মানুষকে দিতে পারতো কেন্দ্রীয় সরকার। আজকে হাজার হাজার কোটি টাকা আজকে পড়ে আছে পিএম কেয়ার ফান্ডে। বারবার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সেই টাকা থেকে বিশ্বজিৎ, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আমি আপনার সঙ্গে কথা বলবো, আমি সন্ময় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবো, জানতে চাইবো তার থেকে 1 বছর ধরে বা 1 বছর আগে থেকে যে নীতি, কেন্দ্রের নীতি, সেই নীতির জন্য আজ আমাদের এই দিন দেখতে হচ্ছে বলছে তৃণমূল। কি বলবেন? অতনু, আমি বিশ্বজিৎ বাবু আজকে রাজনীতির কথা বলছেন, আমার রাজনৈতিক কথা বলার ইচ্ছে ছিল না, কিন্তু আমার মনে হচ্ছে কিছু প্রশ্নের জবাব দেওয়া দরকার। তুমি একটা কথা অতনু বলো তো পরিষ্কারভাবে, যে আজকে বাজারগুলো কেন নিয়ন্ত্রণ হচ্ছে না? আজকে ঘোষণায় দেখলাম সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত বাজারে মানুষ যেতে পারবে, অর্থাৎ সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত বাজার না খুলে সমস্ত ভিড়টাকে 3 ঘন্টার মধ্যে কনসেন্ট্রেট করা হচ্ছে। এখানে ডাক্তারবাবুরা আছেন, তারা জানেন যত ভিড় একসঙ্গে অ্যাকুমুলেটেড হবে তত কিন্তু সংক্রমণের সম্ভাবনা বাড়বে। এর সঙ্গে কেন্দ্রীয় নীতির কোনো প্রশ্ন নেই, প্রশ্নটা হচ্ছে দূরদর্শিতার, চিন্তা ভাবনা, সেটাই কিন্তু বাংলার প্রশাসন ল্যাক করছে। দ্বিতীয়ত হচ্ছে সামান্য একটা সরকার মাস্ককে ম্যান্ডেটারি করতে পারলো না কেন? মাস্কের দাম কত? 1 টাকা 2 টাকা। গত একটা বছর ধরে আমরা দেখেছি বিভিন্ন জেলা রাজ্যে সেখানে মাস্ক ম্যান্ডেটারি হয়েছে, বাংলায় মাস্ক ম্যান্ডেটারি করতে পারেনি কেন সরকার? আসলে ইচ্ছের জায়গায় কোনো একটা জায়গায় গন্ডগোল আছে। আজকে যখন আচমকা ডিক্লেয়ার করা হলো, আজকে সকালবেলা আলাপন বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করলেন যে কাল থেকে লকডাউন, সেই সময় সমস্ত পাড়ায় পাড়ায় মদের দোকানে শয় শয় হাজার হাজার মানুষের কনজেশন, একসঙ্গে ভিড়, সেখান থেকে সংক্রমণ ছড়াবে না? কোথায় সরকার, কোথায় পুলিশ, কোথায় প্রশাসনের? প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ জায়গা। সদিচ্ছার প্রশ্ন উঠছে, সরকারের সদিচ্ছার প্রশ্ন উঠছে। আজকে মানুষের জীবন বাঁচানোর জন্য কিন্তু আজকে সরকার এই ধরনের একটা সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি একটা কথা বলবো, যে বিজেপি যে ধরনের ভুল নীতির জন্য আজকে সারা ভারতবর্ষের মানুষের দুর্ভোগ হচ্ছে, এই দুর্ভোগের জন্য যে কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী দায়ী, সেটা আজকে ওনারা স্বীকার করুন। আজকে 20,000 কোটি টাকা খরচা করে সেন্ট্রাল ভিস্টা হচ্ছে, নতুন লোকসভা হচ্ছে, আজকে প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে, 10,000 কোটি টাকা খরচা করে পিএম কেয়ার ফান্ডে লক্ষ লক্ষ কোটি টাকা পড়ে আছে। বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে সেই টাকার থেকে সাধারণ মানুষের ভ্যাকসিন দেওয়া হোক, কেন দেওয়া হচ্ছে না? আজকে কোথায় জীবনদায়ী ওষুধ, কোথায় রেমডিসিভির, কোথায় আজকে ভ্যাকসিন, কোথায় সাধারণ ওষুধ? একটা ছবি আমরা দেখিয়ে নিতে চাইবো দর্শককে, একটা ছবি আমরা দেখিয়ে নিতে চাইবো যে পরিস্থিতিতে রয়েছি আমরা, অর্থাৎ করোনা পরিস্থিতির যে পর্যায়ে রয়েছি, সেই চেন ব্রেক করতে গেলে, টু ব্রেক দ্য চেন, কার্যত লকডাউনের পথেই হেঁটেছে রাজ্য। আগামীকাল সকাল 6টা থেকে 30 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত কার্যত লকডাউন। তার আগের দিন আজ যারা বাড়ি যাবেন, কিভাবে যাচ্ছেন দেখবেন, দেখুন। করোনাকে রুখতে কড়াকড়ি, আচমকা ঘোষণা, কিন্তু যে মানুষগুলি দূর দূরান্ত থেকে শহর কলকাতায়, তারা ফিরবেন কিভাবে? বিশেষ ব্যবস্থা নেয় রাজ্য। সরকারের সিদ্ধান্ত মেনে শনিবারের জন্য 100টি বাস পথে নামায় WBSTC। গড়ে 65 থেকে 75টি বাস নামালো NBSTC ও SBSTC। প্রয়োজনে দৌড়বে দূরপাল্লার সেমি হাই স্পিড বাস।
এত কিছু পরেও ভোগান্তি এড়ানো গেল না। বাসের মধ্যে বাদুর ঝোলা, বাসের ছাদেও প্রাণ হাতে নিয়ে যাত্রা। তোমাকে সিট কি পেয়েছো? না, টিকিট পাইনি। টিকিট বসতে বলছিল, ও বলতে ছাদে যেতে। যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে অনেকেই ভাবছিলেন এবার হয়তো লকডাউনই হবে। শনিবার মুখ্য সচিব হঠাৎই কড়াকড়ির কথা ঘোষণা করলেন। তখন অনেকেই কাজের জন্য বাইরে, খবর পেয়ে গেলেন চমকে। কাল থেকে সমস্ত পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, যে নির্দেশিকা দিয়েছে তাতে কতটা আমি জানতামই না, আমি তো আপনাদের কাছ থেকে প্রথম শুনলাম। হ্যাঁ, করোনা পরিস্থিতিতে ঠিকই আছে, কিন্তু মানুষকে হাতে একদিন দুদিন সময় দেওয়া উচিত ছিল। খবর ছড়ালো, সঙ্গে সঙ্গে শুরু হুড়োহুড়ি, ঘরে ফেরার তারা। সব কাজ ফেলেই বাড়ি ফিরতে শুরু করলো আম আদমি। এই খবর শোনার পর থেকে নিয়ে তড়িঘড়ি করে বাড়ি ফিরছি। সুদূর বাঁকুড়ার থেকে এসেছিলাম এখানে ডাক্তার দেখানোর কাজেতে। তো আমার ডাক্তার দেখানো এখনো কমপ্লিট হয়নি। কালকে থেকে যদি লকডাউন হয়ে যায় তাহলে বাড়ি ফিরতে পারবো না। সেই জন্য ফ্যামিলিকে নিয়ে ডাক্তার দেখানো অর্ধসর্গ অবস্থায় করে বাড়ি ফিরে যাচ্ছি। কলকাতা থেকে কাঁথি কিংবা কলকাতা থেকে বহরমপুর, সব বাসেই উপচে পড়া ভিড়। বাসের মাথায় চড়ছে লোক। কিন্তু বহরমপুর বাসটায় অন্যান্য দূরপাল্লা যে সকল বাস রয়েছে সেখানেও কিন্তু একই চিত্র ধরা পড়ছে। ধর্মতলা কিংবা হাওড়া, ভিড়ের ছবিটা একই। বাসের জন্য মানুষ মরিয়া। কাল থেকে 15 দিনের জন্য থাকবে না কোনো পরিবহন। ফলে কাজকর্ম সেরে ইতিমধ্যেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে এখানকার আমাদের রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা যুবকরা। শুধু সড়ক পথই নয়, বন্ধ থাকবে জলপথ। উদ্বেগ সেখানেও। এই যে 60-70 লোক তারা কি করে খাবে? তারা তো বাবুর ভরসায় থাকে, মাইনে পত্র দেয়, সেই নিয়ে সংসার ধর্ম চলে। লঞ্চ না চললে তো বাবু পয়সাগুলি তো দেবে না। 15 দিন কিছু মিলবে না, ঘরে ফিরতে মানুষ মরিয়া। দূরত্ব বিধি তখন শিখে। নিউজ 18 বাংলা। ডক্টর জয়দীপ ঘোষের কাছে সরাসরি জানতে চাইবো, যে ছবি আমরা দেখলাম সেই ছবিতে তো আরো ভয় বেড়ে যাচ্ছে, আশঙ্কার ছবি। কারণ যেভাবে মানুষ বাড়ি যাওয়ার জন্য একেবারেই স্বাস্থ্যবিধি বা দূরত্ববিধি মানছেন না, তাতে তো টেনশন আরো বাড়ছে। ঠিক অতনু, মানে এটা দেখে সত্যি ভয় লাগবে এবং ভয়ের সাথে সাথে আমাদের দুঃখও লাগছে। সত্যি তারা খুব কষ্টে আছেন, মানে যাকে এত বিপদের কথা ভেবে নিয়েও সেটাকে অবহেলা করে গাড়িতে উঠে এরকম ভিড়ে গাদাগাদি করে বাড়ি ফিরতে হয়, সে কতটা অসহায় বলেও কাজটা করছেন সেটাকেও আমি বুঝতে পারি। এবং এর জন্য সাময়িকভাবে হলেও জিনিসটা কিছুটা হলেও ক্ষতি করবে। কোনো মানে পুরো 100% ভালো বা 100% খারাপ কোনো উপায় হতে পারে না। তো এর কিছু কিছু খারাপ দিক আমাদের ডেফিনেটলি নজরে আসছে এবং আমরা জানি যে সেগুলো আমাদের চিন্তার ভাঁজ বাড়াবে। কিন্তু তার সাথে সাথে এটাও আশা করতে হবে যে অন্তত 15 দিন পরে যখন আমরা এই লকডাউনের এফেক্ট নিয়ে আলোচনা করব, আশা করব আমরা যেন এই ইনফেকশনের যে গ্রোথ, যে হঠাৎ করে ইনফেকশন বাড়তে থাকছে রোজ রোজ, সেই জিনিসটাকে যদি একটু কন্ট্রোলে আনতে পারি, সেটাই আমাদের এই কষ্টের শেষে একটা প্রাপ্তি হবে, যেটা আমাদের একটু সান্ত্বনা দেবে। আমি এবার ডক্টর সিংহের সঙ্গে কথা বলতে চাইব। স্যার, যে পরিস্থিতি থেকে লকডাউন বা কার্যত লকডাউনের পথে হাঁটার কথা ভাবছে বা সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার, তার হয়তো অন্য কোনো উপায়ও হতে পারত। শুধু এটুকুই আপনার কাছ থেকে জানতে চাইছি স্যার, যে এখান থেকে বেরোবো কিভাবে? অর্থাৎ হয় কার্যত লকডাউন হবে না, নয় কার্যত লকডাউন হবে, কোন পথটা ঠিক হতে পারত? দেখুন, মানুষকে মানুষ মানে হচ্ছে তার একটা বুদ্ধি আছে, এবং আমি বিশ্বাস করি যে মানুষকে সঠিক বিজ্ঞান দিলে তারা গ্রহণ করে। আমি যখন ছাত্র ছিলাম তখন আমাদের বোঝানো হতো মেডিকেল স্টুডেন্টে যে এই দেশের পপুলেশনকে কমাতে গেলে জোর করে একটা বাচ্চার বেশি রাখা যাবে না। কি হলো তাতে? পপুলেশন কমল। কিন্তু অন্য উপায় ছিল যে মানুষকে শিক্ষা দাও, পপুলেশন নিজে থেকে কমে যাবে। আজকে আমি দুটোই কথা বলতে চাইছি যে লকডাউন করে এটা রোগ ছড়ানোটা বন্ধ হয় না, এটা ভুল ব্যাখ্যা। লকডাউন যে দেশগুলো করেছিল তারা করেছিল প্রথমবারে যে এত বছর ধরে তাদের যে হেলথ স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার, সেটা তৈরি নয়, সেটাকে তৈরি করার জন্য একটা সময় নেওয়ার জন্য। কারণ একটা কথা আপনাকে বলছি, স্পেশালি এই ভেরিয়েন্টে ইনফেক্টিভিটি অনেক বেশি।
আপনি যে কোনো লোককে জিজ্ঞেস করবেন, বাড়ির যদি একজনের হয় তাহলে বাকি কোনো লোকই বাধা দেয় না। এবার লকডাউন মানে আপনি বলছেন বাড়ির মধ্যে থাকো, বাড়িতে এক একটা পরিবারে যদি 10 জন করে থাকে তাহলে 10 জন। এটা কেউ বলছে না যে ভাইরাসের কারণে মৃত্যু হয় না, মৃত্যু হয় আমাদের শরীরে সাইটোকাইনের কারণে। ধরুন এই লকডাউনের জন্য যে চোখের ক্যাটারাক্ট অপারেশন করার ছিল তার হলো না, সে অন্ধ হয়ে গেল, তার কি ফিরে আসবে? ডক্টর সিং শুনতে পাচ্ছি না, আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমি বলছি, হ্যাঁ বলুন। সরি, এই লকডাউনে যে নেগেটিভ সাইড গুলো হয়েছে, কোন স্টেট বা সেন্টারের কথা বলছি না, আমি বলছি যে যদি গোটা ভারতবর্ষে 2020 আমি তথ্য নিই তাহলে নানা রকম কারণে মৃত্যু হার, টিবির কারণে মৃত্যু হার, মায়ের মৃত্যু হার, শিশুর মৃত্যু হার, কোন জিনিস তো করোনার জন্য বসে থাকবে না। কোন লোক মারা যায়? আমার যদি করোনা হয়, আমি যদি সুস্থ থাকি, আমার ওজন যদি বেশি না থাকে, আমার যদি ডায়াবেটিস না হয়, তাহলে আমি কিন্তু আইসিইউতে যাব না। এবার ধরুন লকডাউনের কারণে আমি ওষুধ খাচ্ছি না, আমার ডায়াবেটিস রয়েছে, আমার ক্যান্সার রয়েছে, যদি স্পেশালি একটা কারণ সারা বিশ্বে যদি বোঝা যায় যে কোন পেশেন্ট হচ্ছে করোনা হলে মৃত্যু হচ্ছে, যাদের ওজন 90 কিলোর উপরে রয়েছে, যারা বেশি ওজন, গোটা পৃথিবীতে এটা কিন্তু প্রমাণ হয়েছে যে ওবেসিটি ইজ কমনেস্ট কজ। এবার যদি লকডাউন 6-7 দিনের জন্য করেন একরকম, যে বাচ্চাটা 1 বছর ধরে বাড়ির মধ্যে বন্ধ রয়েছে তার কি ওজন বাড়ছে না? যারা ডায়াবেটিসের পেশেন্ট তারা কোন রকম ফিজিক্যাল এক্সারসাইজ করছেন না, বাড়িতে রয়েছে। যারা বৃদ্ধা তাদের হচ্ছে নানা রকম সাপোর্ট লাগে। ফলে আমার মনে হয় যে মানুষকে বুঝিয়েই আমাকে এটা সলভ করতে হবে। এবং আবার বলছি, আমি করোনাকে ভয় পাই না, আমি ভয় পাই যে মানুষ মানুষের পাশে দাঁড়াচ্ছে না। এটা কিন্তু আজকে তো প্রমাণ হয়েছে যে ডেড বডিজ দিয়ে করোনা ছড়ায়নি, কিন্তু কিভাবে ডেড বডিজ গুলোর হয়েছে। আমার মনে হচ্ছে আমাদের একটা শেখার বিষয় আছে, হাসপাতালগুলো আরো বাড়ান। যে পেশেন্টের আজকে ক্যান্সার হয়েছে তারও ট্রিটমেন্ট করতে লাগবে, তার অপেক্ষা করলে হবে না। যার ব্লাড প্রেশার রয়েছে তারও অপেক্ষা করতে লাগবে। ফলে আমাদের একটা ইন্টারডিপেন্ডেন্স আছে, যেরকম একটা ইকোলজিক্যাল ব্যালেন্স হয় তেমনি ইকোনমিক ব্যালেন্স আছে। এই ইকোনমিক ব্যালেন্সকে আমি যদি বন্ধ করি তার কিছু নেগেটিভ সাইড আছে। মানুষ প্রাণে বাঁচবে, কিন্তু প্রাণে বাঁচতে গেলে তাকে ভালো খাবারও লাগবে। আমার কোভিড হলে আমার কিন্তু খাবার লাগে, আমার কোভিড হলে আমার দুটো হাত লাগে যে আমাকে সাহায্য করবে। অর্থাৎ ডক্টর, এই কোভিড যেমন আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল, ডক্টর এটাও ঠিক যে আরো অনেক কিছু বোধহয় আমাদের শেখার বাকি রয়েছে এই কোভিড থেকে। অন্তত এই কোভিড সারা দুনিয়ার মানুষকে এত কিছু শেখালো, অন্তত 2 বছর ধরে সময় যত গড়াবে হয়তো আরো অনেক কিছু শিখতে পারবো আমরা কোভিড থেকে। ডক্টর যেমন বলছেন, ডক্টর ঘোষের থেকে সংক্ষেপে জানতে চাইবো, পরিকাঠামোর কথাটা ভীষণভাবে আসছে। ডক্টর সিং তিনিও একটু আগে বলছিলেন যে কিছুটা সময় কেনার জন্য এই আংশিক লকডাউন বা লকডাউন করা হয়ে থাকে বেশ কিছু জায়গায়। এই সময় কেনার কথাই যদি আমরা ভাবি, তাহলে আগামী 15 দিনে আমাদের পরিকাঠামো কি অনেকটাই আমরা মজবুত করে তুলতে পারবো? তার কারণ এটা ঘটনা, গত 1-1.5 বছর ধরে লড়াই করতে করতে পরিকাঠামো অনেকটাই ভেঙে পড়েছে। আমার আবার উল্টোটা মনে হয় যে আমরা একটু প্রস্তুত হয়েছি, আমাদের সেটআপগুলো রেডি হয়েছে। তারা জানতো যে কোনো সময় এরকম হবে, হঠাৎ করে এতটা বাড়াবাড়ি হবে এটা কেউ জানতো না। কিন্তু কোভিড সম্পর্কে আমাদের কিছুটা আইডিয়া হয়েছিল, কিভাবে চিকিৎসা করতে হবে, কোন কোন ওষুধ লাগবে। যেই জায়গায় পরিকাঠামোর অভাব সেটা হচ্ছে ডাক্তার এবং নার্সদের ক্ষেত্রে। যেই পরিকাঠামোর অভাব কিন্তু 15 দিন 1 মাসে পূরণ হওয়া সম্ভব নয়। মানে আমি সেটআপ বানাতে পারবো, দুটো মানে বিল্ডিং রেডি আছে যেগুলোকে টেক ওভার করতে পারবো, দুটো খাটের ব্যবস্থা করতে পারবো, কিন্তু যেখানে এক্সপার্ট চিকিৎসার দরকার হবে, যেখানে নার্সিং কেয়ারের দরকার হবে, সেখানে এই 15 দিনটা বড্ড অপ্রতুল। এবং আপনার যদি সেটআপের কথাও মনে করি, আমার বক্তব্য সেটআপ মোটামুটি রেডি আছে। মাঝখানে হয়তো কিছু সময়ের জন্য আমরা কোভিড হসপিটালগুলোকে নন কোভিড করার পরিকল্পনার দিকে আবার গেছিলাম, তো তারা আবার কোভিডের দিকে ব্যাক করেছেন এবং সেটা একটু ট্রানজিশনের সময় লেগেছে, বাট ইটস অলমোস্ট ডান আমার মনে হয়। অনেক ধন্যবাদ আপনাকেও।
চিকিৎসকদের ধন্যবাদ জানাবো এবং জনতার দরবার চলতেই থাকবে। জনতা প্রশ্ন তুলবে এবং আমার সঙ্গে অতিথিরা রয়েছেন, তারা জবাব দেবেন। রাজ্যপাল জগদীপ ধনখড় কোচবিহারের পর আজ নন্দীগ্রামে। তা নিয়ে রাজনৈতিক দলের চাপানুতো যেমন চলছে, তেমনি নিজের জায়গায় ভীষণভাবে স্ট্রিক্ট রয়েছেন, নিজের অবস্থানে অনড় রয়েছেন জগদীপ ধনখড়। জগদীপ ধনখড় রাজ্যপাল কি বলছেন, নন্দীগ্রামে গিয়ে আজ কি বললেন, কি করলেন, এক নজরে দেখে নিন। किस देश में आए हम? रो कर इतना परिवर्तन कर दिया। शर्म आती है मुझे खुद पर। কোচবিহার সফর ঘিরে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের পর এবার নন্দীগ্রাম সফরে রাজ্যপাল। ভোটের পর নন্দীগ্রামের কিছু এলাকায় হিংসার অভিযোগ উঠেছে। তারই প্রেক্ষিতে শনিবার 4 ঘন্টা সফরে নন্দীগ্রামে জগদীপ ধনখড়। এদিন হরিপুরের হেলিপ্যাডে নামেন রাজ্যপাল। তাকে স্বাগত জানান নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। সেখান থেকে কয়েকটি গ্রামে যান তিনি, দেখা করেন আক্রান্তদের সঙ্গে, কখনো টোটো চড়ে, কখনো বাইকে করে, কখনো আবার হেঁটে। রাজ্যপালকে দেখে ছুটে আসে আক্রান্ত পরিবারগুলি। ক্যামেরার সামনে একাধিকবার চোখের জল মুছতে দেখা যায় রাজ্যপালকেও। যে বাড়িতে বোম মারার অভিযোগ এবং বাড়িটির ভেতরে দেখছেন কি পরিস্থিতি, সেই বাড়িতে কিছুক্ষণ আগে পরিদর্শন করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে রাজ্যপাল বিভিন্ন যারা গ্রামবাসীরা রয়েছে, এখানকার গ্রামবাসীরা তাদের সঙ্গে কথা বলছেন, কথা বলে কি ঘটনা ঘটেছিল তা জেনে নেওয়ার চেষ্টা করছেন। গ্রামবাসীরা রাজ্যপালকে পেয়ে দেখতে পাচ্ছেন কি অবস্থা, অর্থাৎ গ্রামে কি ঘটনা ঘটেছিল, ভোট পরবর্তী অশান্তির যে অভিযোগ, সেই অভিযোগ এবং কিভাবে বাড়ি ভাঙচুর করা হয়েছে, যাবতীয় পরিস্থিতি বর্ণনা করছেন গ্রামবাসীরা। ये तांडव नृत्य रुकना चाहिए, हाथ जोड़ के कह रहा हूँ। अब तक आपने कुछ नहीं किया है। स्टेट ऑर्गेनाइज्ड सपोर्टेड कंडोन्ड वायलेंस को रोकिए का जेनोसाइड है। माननीय मुख्यमंत्री जी, ये बलात्कार, ये मृत्यु, ये मर्डर्स आपको नजर नहीं आता है। হাসপাতাল মোড়ের কাছে কিছুক্ষণের জন্য রাজ্যপালের কনভয় আটকান কয়েকজন গ্রামবাসী। দাবি করেন তাদের ঘরবাড়িও দেখতে যেতে হবে। পুলিশ এসে তাদের হঠিয়ে দেয়, এগিয়ে যায় কনভয়। সফর শেষে জানকীনাথ মন্দিরে পুজো দেন রাজ্যপাল। ফেরার সময় হেলিপ্যাডে ফের তার সঙ্গে দেখা করেন শুভেন্দু। নন্দীগ্রাম থেকে ক্যামেরায় সুমন বসু, শুভেন্দু কামিল্লা ও অতনু জানার সঙ্গে সুজিত ভৌমিক ও সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। জনতার দরবারে জনতা তো প্রশ্ন করছে, ভার্চুয়ালি উত্তর খোঁজার চেষ্টা করছি আমরাও। আমাদের সঙ্গে রাজনীতিবিদরা রয়েছেন, আমাদের সঙ্গে রয়েছেন সন্ময় বন্দ্যোপাধ্যায়, বিজেপি নেতা। রাজ্যপাল জগদীপ ধনখড় তিনি এর আগে কোচবিহারে, তারপর আজ নন্দীগ্রামে। খুব স্বাভাবিকভাবেই যারা আক্রান্ত হয়েছেন বলে দাবি করা হচ্ছে তাদের সঙ্গে দেখা করতে গেছেন, তাদের আশ্বাস দিতে গিয়েছেন, খুব ঠিক। পাশাপাশি এটাও ঠিক, এই মুহূর্তে কোভিড পরিস্থিতি যেখানে, যার জন্য রাজ্যকে কার্যত লকডাউন ঘোষণা করতে হচ্ছে আগামীকাল, সেখানে এই কাজগুলো কি একটু পরে করা যেত না, বা এখন শুধু রাজ্য সরকারের সঙ্গে থেকে এই কোভিড পরিস্থিতি মোকাবিলার কথা ভাবা যেত না, প্রশ্ন উঠছে। না, অতনু একটা কথা পরিষ্কার বলি, রাজ্যপাল একজন সাংবিধানিক প্রধান, যেমন একজন নাগরিকও বটে। তিনি যদি দেখতে যান তাতে এত গেল রব কেন? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে সন্ত্রাসের বাতাবরণ দিয়ে বাংলায় তৃণমূলের ঘাতক বাহিনীকে বিরোধীদের নিকেশ করার জন্য দায়িত্ব দিয়েছেন, সেটা মিডিয়ার সামনে এক্সপোজড হয়ে গেলে ভয়টা তার জন্য গেল রব। একজন সাংবিধানিক প্রধান হিসেবে তিনি দেখতে গেছেন, দেখাটাও কি সংবিধান রোধ করেছে নাকি? ফলে স্বাভাবিকভাবে রাজ্যপাল যা করেছেন সঠিক অর্থেই ঠিক কাজ করেছেন। মানুষের কাছে এই বার্তাটা গেছে, যেখানে মুখ্যমন্ত্রী পৌঁছচ্ছেন না সেখানে রাজ্যপাল পৌঁছচ্ছেন, ফলে শি ইজ বিং এক্সপোজড। এই পরিবেশ, এই পরিস্থিতি বাংলায় চলছে। আমার তো প্রশ্ন অন্য জায়গায়। করোনায় যখন প্রতিদিন 130-32 জন মারা যাচ্ছে, যখন 20,000-এর প্রতি সংক্রমণ সারা রাজ্যে হচ্ছে, সেই সময় সন্ত্রাসটা কেন?
এই সন্ত্রাসটা তো চাইলে বন্ধ করতে পারতেন। বিশ্বজিৎ মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে আপনার কাছেও জানতে চাইবো, আপনার কাছেও জানতে চাইবো, এই মুহূর্তে সন্ময়দা বলছেন যে রাজ্যপাল একজন নাগরিক, তিনি যেখানে খুশি যেতে পারেন, যে কোনো মানুষের পাশে দাঁড়াতে পারেন। রাজ্যপাল আজ নন্দীগ্রামে গিয়েছিলেন, কিভাবে দেখছেন আপনি? উনি রাজ্যপাল না, উনি হচ্ছেন বিজেপির ওয়ার্কিং প্রেসিডেন্ট। উনি যেই কাজটা করছেন, আজকে এত বড় একটা সাংবিধানিক পদ, রাজ্যপাল হচ্ছে একটা রাজ্যের সবথেকে উচ্চ সাংবিধানিক পদ রাজ্যপাল। আজকে সেই পদটা একেবারে ধূলিসাৎ করে দিয়েছে, সম্মান ধূলিসাৎ করে দিয়েছেন উনি। আজকে যেভাবে উনি মাঠে নেমে যেভাবে রাজনীতি করছেন, আমার মনে হয় রাজভবন ছেড়ে ওনার উচিত বিজেপির অফিসে গিয়ে বসা। আজকে যেই জিনিস হচ্ছে এবং যেই ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাবো এবং ধন্যবাদ জানাবো সৌম্য বন্দ্যোপাধ্যায় আমাদের সঙ্গে এই মুহূর্তে ছিলেন। জনতার দরবার আজ এ পর্যন্তই। জনতার দরবার আবার সোমবার। প্রশ্ন করবে জনতা, উত্তর দেবেন অতিথিরা যারা থাকবেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে দরবারে।